স্বাগত টিভিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ইশিতা। ঢাকার পূর্বাঞ্চলের রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা আলাদা দুই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। একই সাথে আসামিদের গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৮শে এপ্রিল দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের অভিযোগ, রাজধানীতে স্থাবর সম্পত্তি থাকা সত্ত্বেও ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহরে প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা। আরেক মামলায় অভিযোগ করা হয় শেখ হাসিনার পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয়কেও একই উপায়ে পূর্বাচলের ১০ কাঠার আরেকটি প্লট বরাদ্দ দেওয়া হয়। গত ১০ই এপ্রিল প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এরপর ১৩ই এপ্রিল ক্ষমতার অপব্যবহার করে রাজুক থেকে ৩০ কাঠা প্লট নেয়ার আলাদা ৩ মামলায় টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক সহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে একই আদালত। শুধু এই শেখ ফ্যামিলি না, টোটাল তাদের যতগুলো আত্মীয় স্বজন আছে সবাইকে তারা এমপি বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে, বিভিন্ন ধরনের অবৈধ সুবিধা দিয়েছে, আর্থিকভাবে লাভবান করেছে। এই ফ্যাসিস্ট হাসিনা যে কথাগুলো জনগণের সামনে বলতেন, সেই কথাগুলোর সঙ্গে তার কাজের সঙ্গে কোনো ধরনের মিল ছিল না। নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে রাজধানীর মিরপুরে বিসিবি কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আকস্মিক এই অভিযান শেষে বিসিবির উপর বিপিএল এর টিকিট নিয়ে অনিয়ম, মুজিব বর্ষে বাজেটের হিসাবে গরমিল, থার্ড ডিভিশন ক্রিকেটে প্রভাব খাটানোর অভিযোগের প্রমাণ পেয়েছে দুদক। গত মেয়াদে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনিয়ম ও দুর্নীতি খতিয়ে দেখতে মূলত বিসিবিতে তদন্তে নেমেছে দুদক। মুজিব বর্ষ উপলক্ষে বিসিবির নানা আয়োজনে বাজেট ছিল ১৫ কোটি, যেখানে খরচ দেখানো হয়েছে ২৫ কোটি। কিন্তু দুদকের কাছে থাকা তথ্য মতে বিসিবি এই আয়োজনে খরচ করেছে মাত্র ৭ কোটি টাকা। সেই সাথে বিপিএল এর টিকিট বিক্রি নিয়ে অনিয়মের আলামত পেয়েছে দুর্নীতি দমন কমিশন। থার্ড ডিভিশন ক্রিকেটে প্রভাব খাটানোর অভিযোগও এসেছে বিসিবির বিরুদ্ধে। নানান অসঙ্গতির তদন্ত করতে বিসিবিতে এই অভিযান পরিচালনা করছেন দুদকের ৩ সদস্যের একটি দল। ইন টোটালি প্রায় ২৫ কোটি টাকার মতো খরচ দেখানো হয়েছে, বাট অ্যাকচুয়াল খরচ হয়েছে ৭ কোটি সামথিং। এখানে প্রায় ১৯ কোটি টাকা মানে খরচ দেখানো হয় নাই, না দেখায় সামহাও এটা সরানো হয়েছিল, কিছু এরকম একটু অভিযোগ পেয়েছে। বিসিবির মানে অন্যান্য আয়ের একটা পার্ট হচ্ছে টিকিট সেলিং থেকে আয় আসে, কিন্তু বিসিবি যখন নিজেরা দায়িত্ব নিল যে আমরাই টিকিট সেল করব, তখন ১১তম আসরে আয় দেখানো হয়েছে প্রায় ১৩ কোটি টাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছে শিক্ষার্থীরা। দুপুরে ক্যাম্পাসের ভেতরে ঢুকে হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা। এদিকে উপাচার্যের পদত্যাগের ১ দফা দাবি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। তারা বলেন, যেহেতু উপাচার্য শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ, তিনি শিক্ষার্থীদের বহিষ্কার করেছেন, সেহেতু ৬ দফা দাবি থেকে তারা ১ দফায় দাবি আদায়ে নেমেছেন। রবিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এদিকে সোমবার রাতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট। ২ কেজি ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার এখন ৩২৫ টাকায়, সাথে ২টি ওয়াশিং সোপ ফ্রি। সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গ করাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় সকাল 11:30টার দিকে এই ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী আহত হবার কোনো খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তার জন্য এখনও পুলিশ ঢাকা কলেজের সামনে অবস্থান করছে। এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। ইন্টারমিডিয়েটের কেউ একজন কলেজের সামনে দিয়ে যাচ্ছিল, তো সিটি কলেজের পোলাপান মনে হয় আইডি কার্ড রেখে দিয়েছিল। কোনো পূর্বপরিচিত কোনো কারণ হতে পারে। আজকে ঢাকা কলেজের স্টুডেন্ট একটা যেতে নিছিল, ওদের একজনের পকেট টান দিয়ে ছিঁড়ে ফেলছে, মাথায় এভাবে ঘুষি মারছে। আধা ঘন্টার মতো একটু দাওয়া পাল্টা দেওয়া হয়। পরবর্তীতে আমরা পুলিশ আসে, আমাদের ডিসি স্যার সহ সবাই চলে আসে এবং ফোর্স এসে 2 পক্ষকে 2 দিকে নিয়ে যায়। এক পক্ষকে আমরা সিটি কলেজের ভিতরে নিয়ে গেছি, আর এক পক্ষকে আমরা ঢাকা কলেজের ভিতরে নিয়ে গেছি।
দুদক কার্যালয়ে ব্রিফ করছেন দুদকের মহাপরিচালক। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। ক্রিকেট আয়োজনের বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ ছিল এবং ক্রিকেটের অন্যান্য যে আসরগুলো হয়ে থাকে তৃতীয় বিভাগে লিগের ক্ষেত্রে এখানে অভিযোগ ছিল যে এখানে অসাধু উপায়ে বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে অনেকে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এই সংক্রান্ত যে অভিযোগ ছিল সেগুলির বিষয়ে প্রাথমিক তথ্যাদি সংগ্রহের জন্য আমাদের টিম সেখানে অভিযান পরিচালনা করেছেন এবং তারা এসে দুর্নীতি দমন কমিশনে তাদের অভিযানের ফলাফল সম্পর্কিত প্রতিবেদন দাখিল করবেন। সেই প্রতিবেদনের আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। স্যার একটা বিষয় একটু ক্লিয়ার করবেন, সেটা হলো প্লট বরাদ্দ, রাজুকের প্লট বরাদ্দ পেয়েছে টিউলিপ সিদ্দিকী। তো এখানে যাদের উপদেষ্টাদেরকে আপনারা আসামি করেছেন এদের দায় কতটুকু প্রথমত, দ্বিতীয়ত হলো এই যে টিউলিপ সিদ্দিকীকে ইস্টার্ন হাউজিং বা রাজুক যে প্লটটা দিয়েছে এটা কেন দিল? এরা কি টিউলিপের কাছ থেকে কোনো অবৈধ সুবিধা নিয়েছে কিনা, এরকম কিছু আপনারা পেয়েছেন? হ্যাঁ, এখানে মানে গুলশানের একটা মূল্যবান ফ্ল্যাট বিনামূল্যে যখন কাউকে ইস্টার্ন হাউজিং দিয়ে থাকেন অবশ্যই যেই প্রক্রিয়া অনুসরণ করে এটা দেবার কথা ছিল, এটি অ্যাকচুয়ালি রাজুকের লিজকৃত প্রপার্টি। এটা কাউকে 99 বছরের জন্য এটা লিজ দেওয়া ছিল, এটা তার আগে হস্তান্তরযোগ্য ছিল না। এখন রাজুকের বিধিমালা লঙ্ঘনপূর্বক আইন উপদেষ্টাগণ এবং ইস্টার্ন হাউজিংয়ে সে সময় চেয়ারম্যান যিনি ছিলেন এবং অন্যান্য আইন উপদেষ্টা যারা ছিলেন তাদের সহযোগিতায়, এবং আপনি এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন তিনি বিনামূল্যে এই ফ্ল্যাটটি পেয়েছেন। এই প্রক্রিয়া করার কাজে অসাধু উপায় এবং তিনি তার প্রভাব খাটিয়ে এই কার্যক্রমটি সম্পন্ন করেছেন। মাননীয় ডিজি, একটা প্রশ্ন, সাধারণ প্রশ্ন, আমরা অনেক কিছুই বুঝতে পারছি, আমাদের বুঝতে পারাতে তেমন কিছু যায় আসে না। রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে প্রাথমিক আলোচনা মে মাসের মাঝামাঝি শেষ হতে পারে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে সংসদ ভবনে এলডি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম বাংলাদেশের সাথে আলোচনার শুরুতে তিনি কথা বলেন যে ঐক্য দিয়ে ফ্যাসিবাদ দূর হয়েছে, সেই ঐক্য আবারও ফিরিয়ে আসবে। এ সময় এনডিএম চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করে। এ সময় ববি হাজ্জাজ জানান, আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সংস্কারের প্রথম ধাপ হওয়া উচিত। এছাড়া এক ব্যক্তির সর্বোচ্চ 2 বার প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে একমত নন তারা। বাই ফার মেজরিটি যতগুলো সংস্কার দেয়া হয়েছে সেগুলো আসলেই জনবান্ধব একটা সরকার ব্যবস্থা তৈরি করতে সক্ষম হবে এবং সেগুলোর সাথে আমরা একমত। আওয়ামী লীগের মতো ফ্যাসিজম যেন বাংলাদেশে আর কখনো দাঁড়াতে না পারে, সেই আওয়ামী লীগকে বাতিল করা এবং আওয়ামী লীগের ফ্যাসিজমকে বাতিল করা, এটা সবচেয়ে বড় সংস্কার। এই কমিশনের মেয়াদ যেহেতু জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত, আমরা প্রাথমিক পর্যায়ে আশা করছি যে প্রাথমিক আলোচনাটা আমরা মে মাসের মাঝামাঝি পর্যায়ে শেষ করতে পারবো এবং তারপরে আমরা পরবর্তী ধাপে অগ্রসর হতে পারবো। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক 3 পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এরা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি ও ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক আরাফাত হোসেন। মানবতাবিরোধী অপরাধের অন্য মামলায় গ্রেপ্তার এই 3 জনকে আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। গত বছরের 5ই আগস্ট আশুলিয়ায় 6 তরুণকে গুলি করে হত্যার পর পুলিশ ভ্যানে রেখে আগুন দিয়ে পোড়ানো হয়। এ মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে বলে জানানো হয়েছে প্রসিকিউশন থেকে। এবারের বাজেটে মূল উদ্দেশ্য হবে নন ট্যারিফ ব্যারিয়ার বা অশুল্ক বাধা দূর করা, এমন প্রতিশ্রুতি দিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আয়োজিত এক প্রাক বাজেট আলোচনায় তিনি একথা জানান। এ সময় ভোগ্যপণ্যের আমদানি শুল্ক কমানোর পরামর্শ দেন গবেষকরা। বলেন, ভোগ্যপণ্যের অতিরিক্ত শুল্কের কারণে অনেক সময় আন্তর্জাতিক বাজারের চেয়ে অনেক বেশি দামে ভোক্তাদের ভোগ্যপণ্য কিনতে হয়। ভোক্তা স্বস্তি নিশ্চিতের দাবিও জানান গবেষকরা। অর্থনীতিবিদরা বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব অর্থনীতিকে ওলট পালট করে দিচ্ছেন। তিনি মুক্ত বাজার অর্থনীতি বা বিশ্বায়নের ধার ধারেন না। এমন পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতিতে কী প্রভাব পড়বে তা নিয়ে একটি গবেষণা করার তাগিদ দেন তারা।